ওই সমস্ত বিশেষ কিছু দেবী দেবতা আছেন তাদের জন্য পশু বলির যে প্রথা সেটা ওই নিয়মের মধ্যে আছে, এবং তারও কিছু কারণ আছে। কারণ একটা মানুষ কখনো পশু পাখি খেয়ে পরে তাকে মুক্তি দান করতে পারে না, কিন্তু দেবী দেবতা মেবি পারে, সেই এন্টিটি হয়তো মেবি পারে। প্রথম জিনিস বলি, এদের মধ্যে কোনো আত্মা থাকে না। মানুষ এই পৃথিবীতে এখন মোটামুটি কত হবে, প্রায় 900 কোটি কাছাকাছি, বা তার বেশি হতে পারে, জানা নেই ঠিক আমার। এই 900 কোটির মধ্যে এই ব্যাপারটা শুনে রাখুন, এই ব্যাপারটা আজ পর্যন্ত ইউটিউবে কেউ আলোচনা করেনি। এই 900 কোটি যা মানুষ দেখছেন, এর মধ্যে 33 কোটি হচ্ছে আত্মা। আত্মা হচ্ছে বিশেষ একটা এনার্জির ক্যাটাগরি। এগুলো সব হচ্ছে মেটাফিজিক্যাল এনার্জি, কিন্তু আত্মা বলতে আমরা 33 কোটিকে বুঝি। তাহলে 33 কোটি বাদে বাকিরা, বাকিরা হচ্ছে সব হচ্ছে এনার্জিস। এবং এই এনার্জিস বিভিন্ন ফর্মে, বিভিন্ন, আমরা যে শাস্ত্রে দেখেছি যে 84 লক্ষ জনি, তো বিভিন্ন জনিতে ভ্রমণ করতে পারে, কিন্তু যারা আত্মা হয় তারা শুধু মানুষ জনিতেই ভ্রমণ করবে। এটা নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত কোয়ান্টাম ধর্মা টক্স এই ইউটিউব চ্যানেলে। আগের দিন যে লাইভটা করেছিলাম তাতে আপনারা ব্যাপকভাবে সাড়া জাগিয়েছেন, অনেক অনেক প্রশ্ন করেছেন, এবং ভিডিওটা অনেকজনের কাছে পৌঁছেওছে। এর জন্যই ওই ভিডিওরই একটা কন্টিনিউশন পার্ট ধরে রাখুন এই ভিডিওটা। তো আগের ভিডিওতে অনেকে অনেক রকম প্রশ্ন করেছিলেন, সেই প্রশ্নের উত্তরও আমরা এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব যতটা আমরা জানি। এইভাবে আমাদের পাশে থাকবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। আজকের ভিডিওতে অনেক কিছু ইনফরমেশন আপনাদের জন্য আছে। আচ্ছা, আমি জানি না এখন ভিডিওটা কে দেখছে, কোনো মহিলা দেখছে, না কোনো পুরুষ দেখছে, না কোনো প্রাপ্তবয়স্ক ব্যক্তি, না কোনো অন্য কেউ। ভালো আছেন তো? হ্যাঁ, আপনাকেই বলছি, ভালো আছেন তো? বাঁচছেন ঠিকভাবে? বাঁচা যেটাকে বলে, বাঁচছেন? আমাদের জীবনের এই যাত্রায় চলতে চলতে আমরা বাঁচতে ভুলেই গেছি। সারাটা টাইম, সারাক্ষণ শুধু অপরের জন্য, নিজের পরিবারের জন্য, সন্তানের জন্য, স্ত্রীর জন্য, স্বামীর জন্য, এই করতে করতে আমাদের জীবনটা কেটে যায়। বাঁচতে আর পারি না। ছোটবেলা হলো, স্কুলে ভর্তি করে দিল, পড়তে আরম্ভ করলাম, পড়ার চাপ, নাম্বার পেতে হবে, গার্জিয়ানের চাপ, এইভাবে স্কুল ফাইনাল, হায়ার সেকেন্ডারি, কলেজ, আরো হায়ার ডিগ্রি পড়ছি, চাপ, খাচ্ছি, কি খাচ্ছি তারও টেস্ট নিতে পারছি না, ঘুমোচ্ছি তাও যেন একটা তাড়াহুড়োর মধ্যে, কোনো জিনিসেরই টেস্ট নেই। যারা বিবাহিত, বিয়ের পর সম্পূর্ণ জীবনটাই অন্যের জন্য হয়ে যায়, নিজের যেন কোনো অস্তিত্বই থাকে না। ছেলেরা ডিউটি যাচ্ছে, ডিউটি থেকে আসছে, পয়সা নিয়ে আসছে, ঘরের পেছনে খরচা করছে নেসেসারি, ছেলের টিউশন, ছেলের পড়াশোনার চাপ, মা বাবাকে দেখা, স্ত্রীকে দেখা, এইভাবে চলতে চলতে আমরা কিন্তু বাঁচতে ভুলে গেছি। অরিজিনালি বাঁচা কি জিনিস সেটা কিন্তু আমরা ভুলে গেছি। একটা দিন পার করুন, যদি সম্ভব হয় তো। যদি সম্ভব হয় বাড়ি থেকে বাইরে অন্য কোথাও কাটিয়ে আসুন না, একা, কেউ না, সঙ্গে কেউ থাকবে না, আপনি সম্পূর্ণ একা, না ফোন না কিছু। প্রত্যেকটা মুভমেন্টকে, প্রত্যেকটা ক্ষণকে, প্রত্যেকটা সময়কে এনজয় করুন, বাঁচুন। যে চা খাচ্ছেন সেই চায়ের প্রতিটা ঘুঁট, প্রতিটা ঢোক ফিল করুন, টেস্ট ফিল করুন। সকালে ঘুম থেকে উঠলেন নিশ্চিন্ত, কোনো কাজ নেই, কোনো ডিউটি নেই, কেউ বলার নেই, একা, বাঁচুন, বাঁচার স্বাদটা নিন। এটাই জীবন। এরপরে কোন জনিতে যাবেন, কোন জীবন পাবেন, আদেও পাবেন কিনা কোনো গ্যারেন্টি নেই। এই জীবনটা পেয়েছেন, যদি সুস্থ সবল থাকেন, একটা দিন নিজের জন্য বার করে বাঁচুন, সবাইকে খুশি রাখুন, এবং সব থেকে বেশি নিজেকে খুশি রাখুন। তো আজকের ভিডিওতে কিছু প্রশ্ন আমরা নিচ্ছি, তারপরে ভিডিওটা যে টপিক নিয়ে আমরা করব সেই টপিকের দিকে যাব। তো প্রশ্ন রূপকদা আছে ক্যামেরার ওই পারে, রূপকদা বলো। হ্যাঁ, তো সুতপা বিশ্বাস দিদি প্রশ্ন করেছেন যে ভাই
দু একজনকে কিছুতেই ক্ষমা করতে পারছি না, কোনো উপায় বলো যাতে সহজেই আমরা ক্ষমা করতে পারি। এই সমস্যাটা শুধু দিদির না, অনেকেরই। জানি না কি কারণ, হয়তো খুব দুঃখ দিয়েছে আপনাকে, আপনার জীবন হয়তো খুব ব্যাঘাত সৃষ্টি করেছে, বা আমি জানি না, আপনি সেটা ভালো জানেন। উপায় অনেক আছে, তবে একটা উপায় আপনাকে বলতে পারি। ভোরবেলা 4টের সময়তে আপনাকে উঠতে হবে। যদি আপনি উঠতে পারেন, হয় 2 দিন করবেন, না হলে 2-এর পর আসে 3, 3-এর সঙ্গে 2 যোগ করলে আসে 5, 5 দিন করবেন। 5-এর সঙ্গে 3 যোগ করলে আসে 8, না হলে 8 দিন করবেন। 8-এর সঙ্গে 5 যোগ করলে আসে 13, না হলে আপনি 13 দিন করবেন। আর 13-এর সাথে 8 যোগ করলে আসে 21, না হলে 21 দিন করবেন। আমি বলবো আপনি 21 দিন করুন। এই যে নাম্বারগুলো বললাম না, 2, 3, 5, 8, 13, 21, এই নাম্বারগুলো কেন বললাম বলুন তো? এগুলো একটা সিরিজ, এগুলোকে ফিবোনাচি সিরিজ বলে। এর একটা রহস্য আছে, কোনো ভিডিওতে বলবো সময় পেলে। 4টের সময়তে উঠে আপনাকে একটাই কাজ করতে হবে, সেটা হচ্ছে নিজেকে ঠিক ব্রেনের মাঝখানে জ্যোতি দেখতে হবে। বা যদি নিজেকে নাও দেখতে পারেন, ভাবুন যে ব্রেনের মাঝখানে একটা জ্যোতি আছে। খানিকক্ষণ ওটাকে দেখুন, চুপচাপ একটা জ্যোতি, একটা তারা জাস্ট চমকাচ্ছে ব্রেনের ঠিক মাঝখানে। তারপরে আপনি যাদিকে ক্ষমা করতে পারছেন না, সেই ব্যক্তিগুলোকে মনে করুন। মনে করার পর তাদের দোষগুলো, যে দোষের জন্য আপনি তাদেরকে ক্ষমা করতে পারছেন না, বা যে কারণের জন্য আপনি তাদেরকে ক্ষমা করতে পারছেন না, সেই কারণগুলো একবার দেখুন ডিট্যাচ অবজারভার হিসাবে, যেন আপনি অন্য কেউ। ওই ঘটনাগুলো আপনি দেখছেন, ওরা করলো, এই করলো, সেই করলো, আপনার জীবনে এই হলো, তাই এলো। তারপরে মন থেকে 7 বার বলুন, আমি তোমাদের ক্ষমা করলাম, আমি তোমাদের ক্ষমা করলাম। মন থেকে বলুন। 21 দিন করে দেখুন। যদি আপনি এটা 21 দিন করতে পারেন, 21 দিন পর এসে এই ভিডিওরই কমেন্টে এসে একবার জানিয়ে যাবেন যে কি রেজাল্ট আপনি পেলেন। শুনে মনে হচ্ছে কিছু হবে না, কিন্তু আপনি যখন করবেন রেজাল্ট পাবেন, এবং ভিডিওর কমেন্ট সেকশনে এসে জানাবেন। সেদিনকে আমি নয়, আপনিই বলবেন যে প্রসেসটা ঠিক হলো নাকি। আর কোনো প্রশ্ন? হ্যাঁ, আত্মবিকাশ বাবু, এটা সম্ভবত আমাদের বিকাশ দা তো বলেছেন যে পিএলআর যারা করেন তাদের বিষয়ের পক্ষে প্রকৃত সত্যতা নেই, কেউ কেউ থাকতে পারেন, সবাই নন। হ্যাঁ, ব্যাপারটা একদম ঠিক। পিএলআর যারা করেন তাদের জন্য অনেকেরই মনের মধ্যে প্রশ্ন থাকতে পারে যে জিনিসটা ঠিক কি ঠিক না। কিন্তু এরকম অনেক পিএলআর এক্সপার্ট আছেন, এবং আমি পার্সোনালি কয়েকজন পিএলআর এক্সপার্টকে জানি, তাদের সাথে আমার কানেকশনও আছে ফোনের মধ্যে। তারা ব্যাপারটা ভেরিফাই করেছেন। তারা এই মৃত্যুর পরবর্তী স্টেজ নিয়ে নয়, তারা পিএলআর করে যে ইনফরমেশন পেয়েছেন তাদের কাছে আগের জন্ম বা তার আগের জন্ম নিয়ে, সেগুলোকে সেই সেই স্থানে গিয়ে পরে তারা ভেরিফাই করেছেন, এবং ভেরিফাই করার পর দেখা গেছে যে জিনিসটা সত্যি। তো এই জিনিসগুলো যদি সত্যি হয়, তাহলে এই যে এতজন লোকের উপর যে এক্সপেরিমেন্টটা করা হয়েছে, এবং প্রত্যেকে প্রায় একই রকম স্টেটমেন্ট দিয়েছে, পুরোটা না হলেও খানিকটা তো সত্যি হবেই। আর অ্যাকচুয়ালি কি হয় না হয় সেটা এখন আমরা হয়তো বলতে পারবো, আপনি শুনবেন, ভালো লাগবে, কিন্তু আলটিমেটলি আপনি ফিল করতে পারবেন যখন আমি বা আপনি মরবো, শরীর ছাড়বো, শরীর ত্যাগ করবো, দেহ ত্যাগ করবো, তখন আপনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়ালি ঘটনাটা কি ঘটে। কিন্তু তখন বলার মতো কেউ থাকবে না, আর শোনার মতো কেউ থাকবে না। নেক্সট একজন প্রশ্ন করেছেন, মন্দিরে পশু বলি দেওয়া বন্ধ করতে পারবেন? সেটাও তো অন্যায়, ভগবান তো আর খান না, তাহলে কেন? খুব ভালো প্রশ্ন। দেখুন, পশু বলিটা আমি নিজেও পার্সোনালি সাপোর্ট করি না, এবং যেখানকার যেরকম প্রথা, যেমন দেখুন বিভিন্ন রকম পূজা আর্চার কিছু নিয়ম আছে। যেমন আপনি শিবের পুজো করবেন, তার জন্য কিছু সামগ্রী চাই। আপনি কালীর পুজো করবেন, তার জন্য বস্ত্র আলাদা, তার জন্য সামগ্রী আলাদা। আপনি কাল ভৈরবের পুজো করবেন, তার জন্য আপনার মদ চাই। তো এরকম বিভিন্ন শক্তির রূপ আছে, তাদের জন্য বিভিন্ন সামগ্রী দরকার হয়। তো কিছু কিছু ক্ষেত্রে এরকম আছে, এবং প্রেমানন্দজি মহারাজ নিজে বলেছেন যে পশু বলিটা ঠিক না, এবং আমিও ওনার সাথে একমত। কিন্তু কিছু কিছু এন্টিটি, কিছু কিছু এনার্জি আছে, এবং তাদের সঙ্গে লিঙ্কড অন্য এনার্জি আছে, যাদের জন্য ওই পশু বলিটা দরকার হয়। এটা ওই সাধনার বিধিতে লেখা আছে। এবারে যেখানে বিধিতে লেখা আছে, নিশ্চয়ই কিছু একটা ভেবে লিখেছে।
বিভিন্ন কোনো শাস্ত্রেই তো আমার মনে হয় না যে বলেছে যে মানুষ তুমি মাংস খাও। মানুষকে কিন্তু কোথাও মাংস খেতে বলেনি, বা যদিও বলে থাকে সেটা নির্দিষ্ট নিয়ম সাপেক্ষে। সবসময় তুমি খাবে মাংস এরকম কোনো ব্যাপার নয়, কিন্তু ওই সমস্ত বিশেষ কিছু দেবী দেবতা আছেন তাদের জন্য পশু বলির যে প্রথা সেটা ওই নিয়মের মধ্যে আছে, এবং তারও কিছু কারণ আছে। কারণ একটা মানুষ কখনো পশু পাখি খেয়ে পরে তাকে মুক্তি দান করতে পারে না, কিন্তু দেবী দেবতা মেবি পারে, সেই এন্টিটি হয়তো মেবি পারে। বলি এদের মধ্যে কোনো আত্মা থাকে না। মানুষ এই পৃথিবীতে এখন মোটামুটি কত হবে, প্রায় 900 কোটি কাছাকাছি, বা তার বেশি হতে পারে, জানা নেই ঠিক আমার। এই 900 কোটির মধ্যে এই ব্যাপারটা শুনে রাখুন, এই ব্যাপারটা আজ পর্যন্ত ইউটিউবে কেউ আলোচনা করেনি। এই 900 কোটি যা মানুষ দেখছেন এর মধ্যে 33 কোটি হচ্ছে আত্মা। আত্মা হচ্ছে বিশেষ একটা এনার্জির ক্যাটাগরি। এগুলো সব হচ্ছে মেটাফিজিক্যাল এনার্জি, কিন্তু আত্মা বলতে আমরা 33 কোটিকে বুঝি। তাহলে 33 কোটি বাদে বাকিরা হচ্ছে সব হচ্ছে এনার্জিস। এবং এই এনার্জিস বিভিন্ন ফর্মে, বিভিন্ন আমরা যে শাস্ত্রে দেখেছি যে 84 লক্ষ যোনি, তো বিভিন্ন যোনিতে ভ্রমণ করতে পারে, কিন্তু যারা আত্মা হয় তারা শুধু মানুষ যোনিতেই ভ্রমণ করবে। এই ব্যাপারটা আমারও পুরোপুরি জানা নেই, যতটুকু আমি জানি ততটুকু আপনাকে বলার চেষ্টা করলাম। নেক্সট। আচ্ছা, এখানে আমি একটা ছোট্ট জিনিস বলে রাখি। অ্যাকচুয়ালি মা কালী কখনোই তার সন্তানের রক্ত চান না, একদম তার সন্তানের মাংস একদম। চান না। এটা হতে পারে যে আমরা যে বিভিন্ন রকম যে শক্তি, 10 মহাবিদ্যা, অনেক রকম ব্যাপার আছে, তন্ত্র মত, হ্যাঁ, তন্ত্র হ্যাঁ, আমরা হ্যাঁ, অতটা এখনো পড়াশোনা করি। শুধু মা কালী তো একা নন, হ্যাঁ। ওনার সাথে আরো অনেক ডাকিনী, যোগিনী, হ্যাঁ, অনেক ওই যে- সাঙ্গপাঙ্গ ওই যে আছে। সমস্ত এন্টিটি রয়েছে, ওরা হুম। কিন্তু ঈশ্বর নন। হুম, তো তারা কিন্তু ব্যাপারটা গ্রহণ করে। হ্যাঁ, কোথাও যে পশু বলি maybe। হচ্ছে, মা কালী কিন্তু মোটেও গ্রহণ করেন না, একদম। সেই সমস্ত শক্তিগুলো কিন্তু গ্রহণ করছে। হুম, একদম। আচ্ছা, আমরা পরের প্রশ্নে এগিয়ে যাই। একজন প্রশ্ন করেছেন, আচ্ছা মাংস নিয়ে যখন কথা হলেই তখন বলছে, একজন প্রশ্ন করেছেন গাছেরও তো প্রাণ আছে, হুম, তো গাছের প্রাণ কাটলে আছে। কি লাগে না? না, গাছের লাগে না। কারণ লাগে না, কারণটা বলছি। কারণ হচ্ছে এই যে আমার পেছনে যে গাছগুলো দেখছেন, এদের মধ্যে হরমোনাল চেঞ্জেস আসে, মানে জীবের যা বৈশিষ্ট্য সেগুলো সবই আপনি দেখতে পান, বৃদ্ধি, উত্তেজনায় সাড়া দেওয়া সবই আছে। কিন্তু দুটো জিনিস নেই, একটা হচ্ছে ব্রেন আর একটা হচ্ছে নার্ভাস সিস্টেম। নার্ভাস সিস্টেমের মধ্যেও যেগুলো হচ্ছে পেন রিসেপ্টর যেগুলো, সেটা কিন্তু ওদের মধ্যে নেই, কিন্তু যেটা প্রাণীদের মধ্যে আছে। কাজেই আপনি একটা গাছকে ডাল ভাঙছেন বা ফল পারছেন, বা গাছের কোনো কন্দমূল বা যাই হোক আপনি সেটা কাটছেন, সে কিন্তু পেনটা ফিল করে না। কিন্তু মাছ, পশু পাখি এরা কিন্তু সেই পেন ফিল করে। আর কিছু আছে প্রশ্ন? হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। একজন প্রশ্ন করেছেন, অদ্ভুত কথা বলেছেন, যে আমরা যে জীব হত্যা করছি মাংস খাওয়ার জন্য, সেই আত্মাগুলো মুক্ত হয়ে ঈশ্বরের কাছে চলে যায়। প্রথম জিনিস হচ্ছে একটা বড় ডিফারেন্স অন্য এনার্জিস এবং আত্মার মধ্যে। আত্মা শুধু মানুষজনই ভ্রমণ করে, কিন্তু অন্য যারা আছে তারা কখনো মানুষ, কখনো হয়তো মানুষ হওয়ার আগে হয়তো কখনো পশুর মধ্যে ছিল, কখনো হয়তো পাখির মধ্যে ছিল। এরকম ভাবে তারা চেঞ্জ করতে পারে, এবং তারা চাইলে নাও আসতে পারে, ওদের সিস্টেমটা আলাদা। এবং পশু পাখির মধ্যে জেনারেলি ইথার ফিলামেন্ট থাকে। এবারে ইথার ফিলামেন্ট কি আপনাদের অতটা ডিটেলস এখন বলতে পারবো না। ধরে রাখুন যে এই 5 তত্ত্ব যেটা দিয়ে তৈরি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, ঠিক আছে, পৃথিবী, জল, বায়ু, অগ্নি, আকাশ, এই 5 তত্ত্ব যেখান থেকে সৃষ্টি হয়েছে সেটা হচ্ছে ইথার তত্ত্ব, যেটাকে ব্রহ্ম মহাতত্ত্ব বলা হয়। সেই ব্রহ্ম মহাতত্ত্বের একটা বিশেষ পুঞ্জীভূত ফর্ম, যেমন ধরুন হাইড্রোজেন এবং অক্সিজেন দুটোই কিন্তু হচ্ছে গ্যাস, কিন্তু দুটো যখন 2:1 রেশিওতে মিলে যায় তখন কিন্তু তার প্রপার্টিটা পুরো চেঞ্জ হয়ে যায়। তার ফিজিক্যাল প্রপার্টি, কেমিক্যাল প্রপার্টি সব চেঞ্জ হয়ে যায়। তখন সে কিন্তু গ্যাস থাকে না, তখন সে হয়ে যায় লিকুইড, জল। ঠিক সেরকম ওই ইথার এলিমেন্টও পার্টিকুলার একটা রেশিওতে যখন মিলিত হয় তখন সেটা কখনো পশু রূপে, কখনো পাখি রূপে এই প্রকৃতিতে বিদ্যমান থাকে। এই কথাগুলো সম্পূর্ণ নতুন আপনারা শুনতে পাচ্ছেন, এবং আমরা যখন জেনেছিলাম আমাদের গুরুদেবের কাছ থেকে আমাদের নতুন মনে হয়েছিল। পরে আমরা কোয়ারিজ করি, এটা নিয়ে আরো রিসার্চ করি, পরে সত্যতা এটা যাচাই করে তবেই আজকে ভিডিওতে বলছি। এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন, সমস্ত কিছু আপনারা ধীরে 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 জানতে পারবেন। আর নেক্সট, আচ্ছা, এখানে আমি একটা জিনিস অ্যাড করে রাখি, আমি এনাকে উত্তরও দিয়েছি। হুম, এখানে স্পষ্ট বলতে চাই, কারোর ব্যক্তিগত খাদ্যাভ্যাস নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। একদম, সেটা আপনারা অবশ্যই যেটা আপনাদের খেতে চাইছেন ইচ্ছা আপনারা খান। খেতে পারেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমরা শুধু খাওয়াটা এইটুকু বলতে চেয়েছি যে যদি আপনারা আধ্যাত্মিক উন্নতি করতে চান, একদম। সেখানে আমাদের মাংস খেলে কি হয়, আমাদের মধ্যে তামসিক ভাব বেড়ে যায়। একদম। আর যদি আমরা সেটাকে ত্যাগ করি, আমাদের মধ্যে সাত্ত্বিক ভাব গীতাতে যেমন এটা নিয়ে খুব ভালো বলা আছে, রাজসিক, তামসিক আর একদম
এরকম খাবারের কথা বলা তো আছে। যাতে করে সাত্ত্বিক ভাবটা গ্রো করে আমাদের চেতনার উন্নতি হয়, আধ্যাত্মিক হুম, হুম, উন্নতি হয়, আমরা আরো বেশি শান্তি এবং আনন্দময় জীবনযাপন করতে হুম, পারি, হুম, হুম। এর জন্য ওটা ছেড়ে দেওয়া ভালো। একদম বেস্ট। এবারে আপনাদের যদি ইচ্ছা হয় জীবের পূর্তির জন্য, আপনাদের ইচ্ছে, ঠিক আছে, যেটা সাইন্টিফিক ব্যাখ্যা যতটুকু আমরা জানি আমরা আগের ভিডিওতে বলেছি। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, আচ্ছা, একজন বলেছেন যে একটু ভগবানের কথা বলবেন। ভগবানের কথা বলবো, সে তো বিরাট বড় একটা মানে অস্তিত্ব, মানে তার নিয়ে বলার মতো এখনো পর্যন্ত সামর্থ্য আমাদের আসেনি। যিনি বিশ্বকে সৃষ্টি করেছেন, বিশ্বকে তৈরি করেছেন, এত বড় একটা ক্রিয়েটার, এত বড় একটা পাওয়ার, সুপার ন্যাচারাল পাওয়ার। তো বলবো আস্তে আস্তে, নিশ্চয়ই বলবো। তার আগে আমাদের কতগুলো বেসিক জিনিস জানতে হবে, কারণ অনেক কনসেপ্টে আমরা কিন্তু ভুলভাল চলছি, ঠিক আছে। আগে সেই কনসেপ্টগুলো ধীরে 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 ক্লিয়ার করুন, তারপরে সেই মহান অস্তিত্বের দিকে যাবেন। আর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ, একজন প্রশ্ন করেছিলেন যে আমরা যে আগের ভিডিওটা বানিয়েছি যে মৃত্যুর পর কি হয়, হুম, তো এটা তো আমরা বিভিন্ন পিএলআর রিপোর্ট থেকে কিংবা অনেক যোগীদের অনুভব থেকে এবং শাস্ত্র থেকে এবং হুম। আমাদের নিজস্ব যেটা অনুভব হয়েছে, হুম, আমরাও হুম। অল্প মেডিটেশন করি, হুম, তো সব মিলেমিশে আমরা বলেছি। এবার কিন্তু অনেকে প্রশ্ন করতেই পারে যে অ্যাকচুয়াল মৃত্যুর পর কি হবে সেটা কে দেখতে গেছে। হ্যাঁ, সেটা তো, ওটা তো আমি আগেই অ্যান্সার দিলাম যে, এটা প্রশ্ন ছিল। আচ্ছা, ওটা তো আমি আগেই অ্যান্সার দিলাম যে ওটা দেখুন, আমরা বাইরে থেকে জাস্ট বলতে পারবো, কিন্তু অরিজিনাল আপনি ফিলটা তখনই করতে পারবেন যখন আপনি মরবেন। আর যখন আপনি ফিল করবেন তখন শোনার মতো কেউ থাকবে না, আর বলার মতো আপনি থাকবেন না, ও একটা অন্যরকম অবস্থা। যাই হোক, আজকে একটা নতুন টপিক আপনাদের বলি। দাদা তুমি এদিকে চলে এসো, বসো। তো টপিকটা খুব ইন্টারেস্টিং, খুব ভালো করে ভাববেন। হ্যাঁ, যেটা বলবো শুধু শুনবেন না, ভাববেন। আমাদের সামনে যে মোড়টা, একদিন অ্যাক্সিডেন্ট হয়েছিল, বুঝলে? হুম। তো অ্যাক্সিডেন্ট হলো, এবারে আমি তখন ছিলাম না, এবারে একটু পরে গেলাম, তখন দেখছি যে অ্যাক্সিডেন্ট হয়েছে, চারিদিকে লোকজন জড়ো হয়ে আছে এবং সবাই বলা বলি করছে এই হয়েছে সেই হয়েছে। আমি গেলাম, প্রত্যক্ষদর্শী যারা, তাদেরকে জিজ্ঞেস করলাম যে কি হয়েছে, তারা বললো এই হয়েছে। তারপরের দিন পেপারে দেখছি ছাপলো, ওটা পেপারে দেখছি, যেটা আমরা জানি সেগুলোর মধ্যে একটাও নয়, অন্য একটা গল্প দিয়ে দিয়েছে। এবারে এটা হচ্ছে প্রায় 2008-এর ঘটনা, তখন আমিও খুব ছোট। তখনই স্ট্রাইক করলো, ভাই আমরা যেগুলো জানছি ওগুলো সব ঠিকঠাক আসছে তো আমাদের কাছে? তো আজকে অনেক লোক আছে যারা শাস্ত্র নিয়ে খুব তর্কাতর্কি করে নিজেদের মধ্যে। এই শাস্ত্রে এই বলেছে, ধর্মকে ছোট দেখায়, অপরের ধর্মকে আমার ধর্ম শ্রেষ্ঠ, এরকম একটা ভাব নিয়ে চলে। কিসের উপর বেস করে? মানে আপনি বলছেন যে এই ঘটনাগুলো, এখানে একটা কথা মানে আমার ভেবে আশ্চর্য লাগে, কিছু কিছু ফেসবুক পেজ দেখি, মানে বৈষ্ণবদের আলাদা পেজ তৈরি হয়ে গেছে হ্যাঁ। আর শৈবদের আলাদা পেজ, হুম। আর একদম প্রতিনিয়ত মানে তর্কাতর্কি। একটা যুদ্ধ চলছে। ওরে বাবা মানে রে। কেউ শিবকে শ্রেষ্ঠ প্রমাণ করার চেষ্টা করছে, কেউ বিষ্ণুকে প্রমাণ করার চেষ্টা করছে। আর এক একটা চ্যানেলের নাম কি আমি বলতে চাই না ইয়েতে, ওটা বলার মানে এক দরকার নেই। একটা মানে মনে হচ্ছে না মহাভারত যুদ্ধ চলছে, এক একটা বড় বড় অস্ত্র নিয়ে দিব্য অস্ত্র নিয়ে। তো ওটার জন্যই এই টপিকটা, যে আমরা যার উপর বেস করে এই এত তর্কাতর্কি করছি না, এবার আপনি ভাবতে আরম্ভ করুন যেগুলো বলছি। বেদ সবার প্রথম শুনে শুনে মনে রাখতে হতো, লেখার কোনো প্রচলন ছিল না, ওই জন্য বেদকে আরেক কথায় শ্রুতি বলা হতো। পরবর্তীকালে যখন লেখার প্রচলন এলো, তখন ধীরে ধীরে সেটা ওই বিভিন্ন রকম পাতাতে, ওই নাম মনে নেই আমার, সেই বড় বড় সেই পাতা যেগুলোতে লেখা যায়, ঠিক আছে, কিভাবে লিখতো ওরা জানি না, সেই পাতাতে লেখা স্টার্ট হয়, তখন সেটা হয়ে গেল স্মৃতি। তো ওই শুরুতেই যে ঘটনাটা বললাম, যে এক হয়েছে ঘটনাটা, কিন্তু আরেক রকম ভাবে পেপারে প্রকাশিত হলো। তো ওই যে বেদ, ধীরে ধীরে, বেদ নয় আরো অনেক গ্রন্থ ধীরে 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 এইভাবে লেখা শুরু হলো, মানুষ পড়তে আরম্ভ করলো, মানুষ থেকে মানুষের মধ্যে গেল। আচ্ছা একটা জিনিস বলুন তো, এই যে আমি আপনাকে ভিডিওতে যে যেগুলো বললাম, বা আগের ভিডিওতে যে যেগুলো বলেছি, এগুলো আপনি তো সব শুনলেন, ডাইরেক্টলি শুনলেন। এবারে এইটাই যদি আপনি অন্য কাউকে বলেন, তাহলে কি আপনি অ্যাজ ইট ইজ বলবেন? আমার কথাগুলোই থাকবে, কিন্তু সঙ্গে আপনার ভাবও থাকবে। আপনার এই সম্বন্ধে যদি কোনো অনুভব থেকে থাকে, আপনি এগুলো নিয়ে যদি কোনো কিছু শুনে থাকেন বাইরে থেকে আরো, সেগুলো সব অ্যাড হবে। সেই ব্যক্তিটি যখন এটা শুনে অপর একজন ব্যক্তিকে বলবে, তখন সেই ব্যক্তি কি করবে, তার খানিকটা ভাব ওখানে অ্যাড করবে। এইভাবে জিনিসটা ধীরে 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 যত বৃদ্ধি পেতে থাকবে, তত ভাব কিন্তু জুড়তে থাকবে। হয়তো আমার ব্যাপারটা থাকবে লাস্ট পর্যন্ত, কিন্তু সেটা অংশ মাত্র।
এটা নিয়ে চায়নাতে একটা দারুণ খেলা হয়, চাইনিজ হুইসপার বলা হয়। এরকম লাইন দিয়ে সবাইকে দাঁড় করিয়ে দেয়, দাঁড় করিয়ে দিয়ে পরে প্রথম জনের কানে কিছু বলে, তাকে বলা হয় নেক্সট জনের কানে বলতে, সে আবার তার পরের জনের কানে বলবে, সে আবার তার পরের জনের কানে বলবে, এইভাবে বলতে 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 লাস্ট পর্যন্ত যখন যায় তখন দেখা যায় পুরো কথাটাই চেঞ্জ হয়ে গেছে। এবং এটা নিয়ে আমরা একটু বাইরে ঘুরি, বাইরের বিভিন্ন স্টেটে আমাদের বন্ধু বান্ধব আছে, সেখানে আমরা ঘুরি। এবং মহারাষ্ট্রে একটা জায়গা আছে চালাতুয়ার বলে, ওইখানে আমাদের একটা রিসার্চ টিম আছে, যে টিমের সাথে জুড়ে আমরা সত্যি নিজেকে খুব ধন্য মনে করি। এত ফাইন একটা টিম, হ্যাঁ মানে কি বলবো, কোনোদিন মেলাবো ওদের সবার সাথে যদি কোনোদিন মুম্বাইতে যাই। তো তো ওইখানেই গেমটা হয়েছিল। সত্যি মানে কেমন মহারাষ্ট্রিয়ান ভাষায় কিছু বলা হয়েছিল আর কেমন একটা ওয়ার্ড চলে এসেছিল, মানে সেই শুধু তাই না, আমি আরেকটা কথা বলতে চাই। আমি একজন শিক্ষক, আমি একটা স্কুলের শিক্ষকতা করি। তো এই উইসপার গেমটা আমি প্রায় মাঝে মধ্যে একটু বাচ্চাদের পড়াই। হুম হুম হুম। তো একটা বারও দেখলাম না যে শুরুতে আমি যে মানে রাইট এলো, সে লাস্টের জন সেই ওয়ার্ডটাও বলছে। হুম। মানে প্রতিবারই মিসম্যাচ হয়, এটা স্বাভাবিক। তো দেখুন এটা একটা এক্সাম্পল। তো শাস্ত্র কবে লেখা হয়েছিল, পরে সেটা ধীরে 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 আগে এলো। 1440 সাল বা এরকম কাছাকাছি হবে, গুটেনবার্গ এলো, ছাপাখানা আবিষ্কার করলো। সেই ছাপাখানা ইন্ডিয়াতে আসা স্টার্ট করলো প্রায় 1500 সামথিং কত সালে বা 1600 সালে হয়তো ইন্ডিয়াতে এসছে। তারপরে প্রিন্টিং হলো, প্রিন্টিং হয়ে জিনিসটা এসে পরে আজকে সেই জিনিসগুলোকে নিয়ে পরে আমরা আজকে তর্ক করছি। তো কি মনে হয় সব জিনিস কি অ্যাজ ইট ইজ আছে? কি মনে হয় নিজেরা একবার ভাবুন তো, প্র্যাকটিক্যাল ভাবুন, ওই গতানুগতিক পথে ভাববেন না, প্র্যাকটিক্যাল ভাবুন। সবকিছু ছেড়ে, সবকিছুকে সাইড করে নিজের বিচার এবং বুদ্ধি দিয়ে ভাবুন সেগুলো কি এক আছে। আমি ধরলাম 70% এক আছে, কিন্তু 30% তো মিলাবাটি হবেই সেখানে। এবারে যেগুলো মিক্সচারিটি হয়েছে, সেই মিক্সচারিটি গুলো নিয়ে পরে, সেই মিক্সচারিটি যুক্ত শাস্ত্রকে নিয়ে পরে, আমি শাস্ত্রকে একবারও ভুল বলছি না, শাস্ত্র অ্যাকিউরেট লেখা হয়েছিল, ঠিক লেখা হয়েছিল, কিন্তু মাঝখানে অনেকগুলো চেঞ্জ হয়ে গেছে। এটা তো শুধু একটা এক্সাম্পল দিলাম। এরপরে শুনুন নেক্সট, ভারতে বহুত বিদেশিরা আক্রমণ করেছে, মানে এমন কেউ নেই বোধহয় যে ভারত থেকে ছেড়ে কথা বলেছে। বিশেষ করে ইংরেজরা যখন এসেছিল, ইংরেজের ম্যাক্স মুলার বলে একজন ব্যক্তি ছিলেন, ভারতীয় ফিলোসফি, ভারতীয় শাস্ত্র এগুলো নিয়ে খুব তার ছিল, ইন্টারেস্ট ছিল। তো সেইটাকে পড়ার জন্য স্পেশালি এইখানকার পণ্ডিতদের উনি হায়ার করেন এবং ইংল্যান্ডে নিয়ে যান। এবং উনি যখন দেখেন যে ভারতীয় স্ক্রিপচার্স এবং ফিলোসফিতে এত কিছু আছে, যেমন আগের দিন বলেছিলাম একটা ভিডিওতে যে ওপেন হ্যামার ডাইরেক্ট ওনার ইন্টারভিউতে বলেছেন যে আমি এই যে বোমটা তৈরি করার ইন্সপিরেশন ভগবত গীতা থেকে পেয়েছি। আমরা তো পেলাম না, উনি কি করে পেলেন, কিভাবে উনি পড়েছিলেন, কি দৃষ্টিতে উনি গীতাকে দেখেছেন যে সেখান থেকে তিনি ইন্সপিরেশন পেলেন। আজকে জাপানে আমাদের ওং ভূর্ভুবস্য তৎসবিতুর্বরেণ্যং ভর্গো দেবস্য ধীমহি ধিয়ো ইয়ো নঃ প্রচোদয়াৎ, এই গায়ত্রী মন্ত্রের উপর বেস করে একটা কম্পিউটার বানিয়েছে, সেখানে তো তারা দেখে অবাক, এক একটা শব্দকে টাইপ করছে, ইমেজ জেনারেট করছে। এটা নিয়ে রিসার্চ চলছে রীতিমতো ইউরোপের বিভিন্ন দেশে, এশিয়ার বিভিন্ন দেশে ভারতের শাস্ত্রকে নিয়ে এখনো পর্যন্ত যা আছে। আর দেবদীপ, তুমি শুনলে অবাক হবে, ওই ইসকন ব্যাঙ্গালোরে একটা শাখা আছে গিফ গীতা ফাউন্ডেশন। হুম। তো আমার নামটা ঠিক মনে পড়ছে না, যে যিনি ওই গিফ গীতা ফাউন্ডেশন চালান, হুম। উনি একদম ডাইরেক্ট বললেন যে বর্তমানে অনলি 6% শাস্ত্র আমাদের কাছে উপলব্ধ, বাকি 94% হারিয়ে গেছে। একদম হয়তো নালন্দা বিশ্ববিদ্যালয় সেখানে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে, কারণ হ্যাঁ, তখন কত তো কিছু ছিল ভাবুন তো, তখন তো নালন্দা printing বিশ্ববিদ্যালয় machine ছিল না, একদম তখন তো একদম। একটা দুটো তিনটে করে কপি থাকতো। হুম। তো নষ্ট হয়ে গেল মানে জ্ঞানটাও শেষ হয়ে একদম গেল। পুরো শেষ। গীতার আগে নাম ছিল জয়, এইটুকু একটা চটি বই ছিল। পরে গীতাকে বিভিন্ন জন নিজের মতো করে অনুবাদ করতে আরম্ভ করে। হ্যাঁ, অনুবাদের 95% হয়তো ঠিক, কিন্তু এখানেও কি মিক্সারিটি হয়নি? আপনি কি মনে করেন, নিজে একবার ভেবে দেখুন তো। প্রত্যেকে নিজের ভাবকে ওখানে অ্যাড করতে গেছে। এবং গীতা আজকে কি হয়েছে, এক একজনের এক এক রকম গীতা। অষ্টাবক্রের গীতা আছে, ইসকনের আলাদা গীতা আছে, বিভিন্ন জনের বিভিন্ন গীতা আছে, এই মোটা মোটা বই। আমাদের বেদান্তের যে ভাষ্যগুলো, যেমন শঙ্করাচার্যের একরকম ভাষ্য হয়, মাধ্বাচার্য, তারপরে আরো অনেক আচার্য ছিলেন, মানে কেউ দ্বৈতবাদী ছিলেন, কেউ অদ্বৈতবাদী ছিলেন। হ্যাঁ, মানে একটা জিনিস কি, তো কেউ একটা মানে মানুষ এক একটা ওয়েতে সত্যটাকে পারসিভ করেছে, আর সেরকম ভাবে তারা লিখেছে। মানে ফাইনাল কনক্লুশনে কিন্তু কেউ যায়নি। আজকে ম্যাক্সিমাম, এই কথাটা না বললেই ভালো, বাদ দাও, এই কথাটা বাদ না, দাও। আমি তো এখানে একটা কথা আমি বলছি, এই যে ধরুন দ্বৈতবাদ এবং অদ্বৈতবাদ নিয়ে এত লড়াই হয়, কেউ বলছে যে না আমি ব্রহ্ম, আমি সত্য, আমি ঈশ্বর, আবার অনেকে বলছে না আত্মা আলাদা, পরমাত্মা আলাদা। তো আমি বলবো দুটোই কিন্তু সত্যি, শুধুমাত্র দৃষ্টিকোণটা একটু আলাদা হয়ে যাচ্ছে। যে যেরকম ভাবে দেখেছে দেখুন, হ্যাঁ। সে সেরকম ভাবে ফিল করেছে। এই যে কেউ দেখুন, যদি আমি ধরি যে ঈশ্বর হচ্ছে স্টার্টিং পয়েন্ট, মানে যেখান থেকে সমস্ত কিছুর উৎপত্তি,
ধরুন আগে কিছুই ছিল না, কোনো প্রকৃতিও ছিল না, কোনো জীবাত্মাও ছিল না, কোনো পশু পাখি কিচ্ছু ছিল না, শুধুমাত্র ঈশ্বর ছিল। তাহলে ঈশ্বর এই গোটা সৃষ্টি তিনি কিভাবে নির্মাণ করলেন? নিশ্চয়ই নিজেই নিজেকে বিস্তার করেছিলেন। ঈশ্বর নিজেই নিজেকে বিস্তার করে এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ড এবং প্রতিটা ব্রহ্মাণ্ডের মধ্যে যা কিছু রয়েছে, পশু পাখি মানুষ, হ্যাঁ, সমস্ত কিছু সৃষ্টি করেছেন, তার নিজেরই কিন্তু বিস্তার। আমাদের যে চেতনা, আমাদের আত্মা, সেটাও কিন্তু ঈশ্বরেরই একটা বিস্তার রূপ। তো আমি যদি সেই দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমার নিজের বা কারোর অস্তিত্ব নেই, একমাত্র ঈশ্বরই রয়েছে। তো সেই অবস্থায় যখন আপনি বিরাজ করেন, যেটা শঙ্করাচার্য করেছিলেন, সেই অবস্থা থেকে তিনি বলেছিলেন যে অহম ব্রহ্মা আসমি, মানে আমি ব্রহ্ম। আমি ব্রহ্ম। তো এটাই তো বলছি। এটা কিন্তু যে কেউ বলতে পারে না, আমি হঠাৎ করে বলতে পারি না অহম ব্রহ্মা আসমি, কারণ আমি কিন্তু সেই অবস্থায় নেই। কিন্তু শঙ্করাচার্য সেই অবস্থায় গিয়েছিলেন, তাই উনি বলেছিলেন। একদম। কিন্তু আমি নিজেকে মানুষ ভাবছি, আমি সেই ব্রহ্ম স্বরূপে নেই। তাহলে সবচেয়ে উৎকৃষ্ট উপায় ভগবানকে দেখার যে হ্যাঁ, ভগবান আমার ক্রিয়েটার, আমি হচ্ছি ভগবানের ভক্ত বা আমি হচ্ছি ঈশ্বরের সন্তান। তো এইটা হয়ে গেল দ্বৈতবাদ। ওই জন্যই তো রামকৃষ্ণদেব পরমহংসদেব বলেছিলেন যে যত মত তত বত, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। অবশ্যই তো শ্রী রামকৃষ্ণদেব প্রতিটা ধর্ম মত মানে ফলো করেছিলেন, প্র্যাকটিস করেছিলেন। এবং এই কনক্লুশনে এসেছিলেন যে ঈশ্বর এক। প্রতিটা ধর্ম মতে উনি সাধনা করে ডাইরেক্ট দেখেছিলেন। উনি ইসলাম মতেও সাধনা করেছেন, খ্রিস্টান মতেও সাধনা করেছেন, সনাতন মতেও সাধনা করেছেন, তন্ত্র সাধনাও করেছেন। তিনি কি বলেছিলেন যে একই জল, কেউ বলছে গড, কেউ বলছে জল, কেউ বলছে পানি। তো দেখুন, এটা একটা অনুভূতির ব্যাপার, এটাকে এরকম ভাবে হবে না। তো যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, তো এইভাবে ধীরে ধীরে আমাদের শাস্ত্রের মধ্যে কিন্তু অনেক চেঞ্জেস আছে। একে তো অতদিন ধরে এই ধাপে ধাপে এলো, তাতে চেঞ্জ, তাতে ব্রিটিশরা এসে চেঞ্জ করে গেছে। এবং ব্রিটিশরা কি করেনি, আজকে ইন্টারনেটে সার্চ করুন তো যে এরোপ্লেন কে বানিয়েছিল, রাইট ব্রাদার্স। কিন্তু আসল হিস্ট্রিটা জানেন কি হয়েছিল? 1896 সালে অলরেডি ইন্ডিয়া বানিয়ে নিয়েছিল এরোপ্লেন। কে বানিয়েছিল? শিবকর বাপুজি তালপদে, মহারাষ্ট্রের একজন পণ্ডিত। তিনি একটা বই পড়েছিলেন, সেই বই এখনো হয়তো আছে, কিন্তু সেটাকে রিড করে ঠিকঠাক ভাবে করার মতন কেউ নেই। সেই বইটার নাম হচ্ছে বৈমানিক শাস্ত্র। সেই বইটা পড়ে উনি একটা প্লেন বানিয়েছিলেন এবং সমুদ্র তটে তখনকার যে বড় মহান হস্তিরা ছিল ইন্ডিয়ার, তাদের সামনে রিমোট চালিত 1896 ভাবুন, রিমোটে ওই প্লেনটা 1200 ফুট উপরে উঠিয়েছিলেন এবং সাকসেসফুলি ল্যান্ড করেছিলেন। রিমোট ছিল তার হাতে। এটা দেখে তো সবাই অবাক। সবাই বলেছিল আপনি ব্যাপারটা আরো এগিয়ে নিয়ে যান। উনি বলেছিলেন যে আমি এর থেকেও আরো বেটার বৈমান তৈরি করতে পারি, কিন্তু আমার কাছে অর্থের অভাব আছে। তো তখন ব্রিটিশ শাসন, এই খবরটা ইংরেজে চলে যায়। আমি সেই কোম্পানির নাম বলছি না, সেই কোম্পানি এখনো পর্যন্ত আছে, আপনারাও নাম জানেন। সেই কোম্পানির লোক এসে পরে শিবকর বাপুজিকে বলেন যে আপনি যে মডেলটা বানিয়েছেন ওটা আমাদের দিন, আমরা আমাদের দেশে নিয়ে যাব এবং বানাবো। আপনার যেহেতু অর্থের অবস্থা খারাপ, তো আপনার নামই দেবো। কিন্তু সেই যে নিয়ে গেল আর ফেরত দেয়নি। সেটা 1901 সালে রাইট ব্রাদার্সের কাছে পৌঁছালো। ও তো দেখে তো মাথা মুন্ডু কিছুই খুঁজে পাচ্ছে না। আপনারা প্লেন হিস্ট্রির অনেক ভিডিও হয়তো দেখে থাকবেন, প্রথমে এমনি করে দৌড়ে এসে পরে ঝাঁপানোর চেষ্টা করতো, অনেক রকম ছিল। তো প্রথম যেটা সফলতাপূর্বক ল্যান্ডিং হয়েছিল, মানে উঠিয়েছিল প্লেন, সেটা হচ্ছে 200 ফুট, তাও সেই প্লেনটা ভেঙে পড়ে গেছিল। আজকে ডাল্টন তো অনেক এসে অ্যাটমিক পরে থিওরিটা দিল, তার আগে কণা বহুত আগে বলে গেছিল প্রত্যেকটা কণা হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র কণা দিয়ে তৈরি, তার নাম হচ্ছে পরমাণু। আর্যভট্ট কত বড় করেছে। আজকে হনুমান চলে এসেছে তো বোধহয় সূর্যের সঙ্গে একটা কিছু দূরত্বের একটা পাওয়া যায়। বছর আগে হয়েছিল। এমনি ভাস্করাচার্য এমন এমন বই লিখে গেছে যেখানে পুরোপুরি যে ল অফ গ্র্যাভিটেশন যেটা, ওটা এবার আমরা এখন একটা ফর্মুলা রূপে আমরা সেটাকে বোঝার চেষ্টা করছি, তখন ওরা সাংকেতিক ভাষায় লিখতো। মানে ওদের এক্সপ্রেশনটা আলাদা ছিল, একটু পোয়েটিক এক্সপ্রেশন ছিল, কিন্তু সেখানে ল অফ গ্র্যাভিটেশন এগুলো কিন্তু পাওয়া যায়। তো বহুত কিছু আছে যেগুলো আমরা জানি না, আমাদের থেকে হাইড করা হয়েছে। এই যে স্বাধীনতাটা আমরা পেলাম, আপনি ইন্টারনেটে একবার, মানে আমার মনে পড়ছে জার্মানিতে নাকি বেদ নিয়ে রিসার্চ করার জন্য অলরেডি একটা ফাউন্ডেশন আছে, মানে 200 বছর আগের থেকে তৈরি হয়েছে, এখনো পর্যন্ত সেটা কন্টিনিউ রয়েছে। মানে তারা বেদের মহত্ব কিন্তু বুঝেছে। আজকে একটা জিনিস ভাবুন, ইংরেজরা যখন এসেছিল, তারা তো মানে এই দেশের যা কিছু সম্পদ রয়েছে সবকিছু নিয়ে তারা একদম উঠে পড়ে লেগেছিল। তো আমাদের শাস্ত্রের মধ্যে যদি ভালো কিছু থাকে, তো সেটা নিয়ে ওদের নজরে পড়বে না? একদম পড়বে। আরে চেঞ্জ করেছে পুরো। এবার রীতিমতো তারা একটা পুরো টিম হায়ার করেছিল ব্রাহ্মণদের, যারা সংস্কৃত, বিশেষ করে কাশ্মীরি পণ্ডিতদের হায়ার করেছিল।
তো তারপরে তারা সেখান থেকে যে অরিজিনাল যে ইনফরমেশন, যে জ্ঞান, সেটা কিন্তু তারা আরোহণ করে নিজের দেশে সেটা নিয়ে রিসার্চ এবং শাস্ত্রের মধ্যে চেঞ্জ করে দেয়। আমাদের শাস্ত্রের মধ্যে আমি এখানে বলতে পারেন যে আপনাদের কাছে প্রমাণ কি? প্রমাণ নেই, তবে এই নিয়ে কিন্তু অনেক কিন্তু রিসার্চ হাইপোথিসিস আছে। হাইপোথিসিস রয়েছে, আর তারা যথেষ্ট ডকুমেন্টেড, মানে তারা ডকুমেন্ট প্রোভাইড করে। আর দেখুন, সর্বোপরি আমি যদি আপনাদের প্রমাণ দিও না, তবুও আপনাদের যদি মানার থাকে আপনারা মানবেন, না হলে মানবেন না। যেমন মুন ল্যান্ডিং মানুষ করেনি, এর যদি আপনাকে প্রমাণ দিই, আপনি কি মানবেন? কিছুজন মানবে, কিছুজন মানবে না। তো এই যে তর্ক বিতর্ক আমরা করি না, অরিজিনালটা পেয়ে যদি তর্ক বিতর্ক করতাম, মানা যেত। এই যে যে পয়েন্ট গুলো বললাম, আপনারা একবার ভেবে দেখুন না, অ্যাজ ইট ইজ কি আছে? নেই। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, এবং আসল সত্যটা আমাদের কাছ থেকে এখনো পর্যন্ত হাইড করে রাখা হচ্ছে। সিস্টেমে যারা আছে না, তারা যেভাবে সিস্টেমটাকে রান করছে, তারা যেভাবে সিস্টেমের ব্যাপারটা জানে, আমরা সাধারণ মানুষ কি জানি? আমাদের যতটুকু বলা হচ্ছে ততটুকু আমরা মানছি, কারণ আমরা সিস্টেমে নেই, অ্যাডমিনিস্ট্রেটিভে নেই। যারা আছে তারা আরো ভালো জানে। তো শাস্ত্রের ব্যাপারটা আশা করছি ক্লিয়ার করতে পারবো। আজকাল সবই তো গাইডলাইন্স, মানে ইউটিউব গাইডলাইন্স আমাদের মেনটেন করে চলতে হয়, সবকিছু আমরা খুলে বলতে পারি না। কিন্তু এই যে কিছুদিন আগে যেটা, এই যে খবর, আমি নামটা উচ্চারণ করছি না, ড্যাশ ফাইলস, এটা নিয়ে যে তোলপাড় হয়ে গেল, দেখবেন সবাই কিন্তু আজকাল ওই রিলেটেড ভিডিওই দেখছে। তো এটা কিন্তু ঠিক নয়। মানে আজকে আপনি ভাবুন, এই যে পুরো ফাইলসটা রিলিজ হয়ে গেল, গোটা বিশ্বের মানুষ দেখছে, তো যাদের নিয়ে ব্যাপারটা ঘটলো তারা কি জানে না? কই, তাদের মনে তো কোনো ইয়ে নেই। আর তুমি জানো, নেই। 99 তাদের বিরুদ্ধে কিছু করা হচ্ছে, কোনো 1997 একটা গানের মধ্যে দিয়ে, খুব ফেমাস গান, আমি নাম করছি না, ওই পুরো ঘটনাটা অলরেডি বলে দেওয়া আছে। ঠিক সেরকম যেটা 2020 বলেনি। তো এই জিনিসগুলো, এই ভিডিওগুলো কিন্তু আপনারা দেখবেন না, এগুলো কিন্তু আপনার এনার্জি ড্রেন আউট করছে। মানে এমন একটা মেন্টাল স্টেট ওনারা তৈরি করতে চাইছেন, যেন এই সব অপরাধ করা, এই সমস্ত জঘন্য কাজকর্মকে ওরা নর্মালাইজ করতে চাইছে মানুষের মনে, মানুষের অবচেতন মনে। ইভেন কি সব ব্যাপারে প্রোগ্রামিং করে রেখেছে। আপনারা তো নয়েজের নাম শুনেছেন, কিন্তু হোয়াইট নয়েজ নাম শুনেছেন? বলছি হোয়াইট নয়েজ জিনিসটা কি। নয়েজ মানে আমরা কি জানি? ব্যাকগ্রাউন্ডের আওয়াজ, মানে আননেসেসারি জিনিস, সেগুলোকে নয়েজ বলে। বিশেষ করে ক্যামেরাতে ঝিলঝিল ঝিলঝিল করে দেখবেন, সেগুলো নয়েজ। কিন্তু ইলেকট্রিসিটিতে চলে এরকম যে কোনো মেশিন বা ডিভাইস ইলেকট্রিসিটিতে রান করে, হোয়াইট নয়েজ ক্রিয়েট করে। কোনো আওয়াজ নেই, পুরো সাইলেন্ট, কিন্তু আপনার ব্রেনের মধ্যে প্রভাব ফেলবে। একটা জিনিস লক্ষ্য করে দেখবেন, শীতকাল, লাইট জ্বলছে ঘরের মধ্যে, জানলা দরজা বন্ধ, হঠাৎ করে কারেন্ট চলে গেল, এই পর্যন্ত ঠিক আছে। কিন্তু কারেন্ট যাওয়ার আগে আর কারেন্ট যাওয়ার পরে আপনার মনের স্থিতিটা দেখবেন, ব্রেনের মধ্যে ফিল করবেন। ফ্যান চলছে না, কিন্তু ফ্যানের দরকার নেই, লাইট জ্বলছে, কিন্তু হঠাৎ করে লাইটটা চলে গেল, একটা আজব শান্তি। কারণ কি? তখন ওই হোয়াইট নয়েজটা আসে না আমাদের কাছে। প্রত্যেকটা জিনিসে প্রোগ্রামিং আছে। একটা প্রোগ্রামিং দেখতে চান? দাঁড়ান দেখাচ্ছি, ফোনটা দাও, কার কাছে আছে? দেখুন, আপনাকে একটা প্রোগ্রামিং দেখাচ্ছি। এই যে এটা না, পুরো প্রোগ্রামিং আপনার হাতে যেটা আছে, প্রোগ্রামিং করেই এটা আপনাকে দেওয়া হয়েছে। এটা কিন্তু ভাববেন না যে আপনি বিরাট কিছু সায়েন্স উন্নত করুন। হ্যাঁ, সায়েন্স তো উন্নত হয়েছেই, সায়েন্সের আমরা স্টুডেন্ট, সায়েন্সকে অবশ্যই আমরা শ্রদ্ধা করি, মানি, কিন্তু এটা চলছে ওয়ার্ল্ডকে চালানোর ব্যাপার। দেখুন, একটা জিনিস আপনাদের দেখাই। বন্ধুরা, ভিডিও সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন? এখানে দেখতে পাচ্ছেন কি রয়েছে? দাঁড়ান, ইউটিউব প্লে স্টোর, সাইনটা দেখুন একবার, কি আছে ভিতরে? ট্রায়াঙ্গেল। শুধু এইটুকু বললাম, আর বেশি কিছু বলছি না। এখান থেকে আপনার A to Z অ্যাক্সেস করা সম্ভব, A to Z। যদি এটাকে আপনি দূরেও রাখেন, এই ব্যাপারটা অনেকেই জানেন, এখান থেকে অনেক কিছু অ্যাক্সেস করা সম্ভব। কাজে ট্র্যাপ থেকে বেরিয়ে আসুন, বেরিয়ে আসার চেষ্টা করুন। এবং এর জন্যই আমরা এই চ্যানেলটা খুলেছি, যাতে যত নলেজ আছে, সেই নলেজের মধ্যে ছাঁকা যতটুকু দরকার আমাদের জন্য, সেই নলেজটা আমরা আপনাদের সামনে তুলে ধরতে পারি। আরো অনেক কিছু করাবো এই চ্যানেলে, ASMR রেকি করাবো, হিলিং শেখাবো, সবকিছু শেখাবো, কিন্তু সিলেক্টেড লোকেদের। এবং সেটাও আমরা সিলেক্ট করব না, সিলেক্ট করারও লোক বসে আছে, আমাদের গুরুদেব। আমরা যে এই যে লাইভ মেডিটেশন ক্লাস আমরা শুরু করেছি, আমরা একটাই ক্লাস করিয়েছি, তবে ইচ্ছে আছে প্রতি সপ্তাহে একটা করে করাবো। তো এবং আরো হায়ার স্টেজ এই মেডিটেশনটা আমরা কেন করাচ্ছি? কারণ এই যে আমরা সারাদিন ধরে বিভিন্ন বাইরের যে মিডিয়া বলুন বা বিষয় পরিস্থিতি, আমাদের অবচেতন মনে যে একটা প্রভাব পড়ছে, তো
ভিতরটা কিন্তু আমাদের ক্লিনিং করতে হবে, তাই না? নাহলে তো আমরা মানে অন্যের দ্বারা প্রভাবিত হয়ে আমাদের জীবনটা চলে যাবে। আর ওটাই তো হচ্ছে। হ্যাঁ, তো মেডিটেশন মানে আপনাকে নিজের সত্তার সঙ্গে যুক্ত করা, তবেই আপনি ম্যাট্রিক্স থেকে বেরোতে পারবেন। আর এই লাইভ মেডিটেশন ক্লাসেই আমরা শেখাবো হোয়াট ইজ সোল কনসিয়াসনেস স্টেজ। মানে আমরা যদি এই যে প্রশ্ন করেছেন, আমরা যে আত্মা বা আমাদের যে মৃত্যুর পরে অস্তিত্ব থাকে, তার প্রমাণ কি? তার প্রমাণ একমাত্র মেডিটেশন। মানে যদি জীবিত অবস্থায় প্রমাণ চান, তো জীবিত অবস্থায় থেকে আপনি মেডিটেশন করে করে কিন্তু নিজের আত্মা, নিজের সোল, সেটাকে আপনি রিয়েলাইজ করতে পারবেন। আর এই সোল একদম। কনসিয়াসনেস স্টেজে থাকা, এটা হচ্ছে ওয়ার্ল্ডের সবচেয়ে পাওয়ারফুল স্টেট। কোনো ম্যাট্রিক্স কাজ করে না, কোনো তন্ত্র শক্তি কাজ করে না, কোনো মন্ত্র শক্তি কাজ করে না। আপনি সব জায়গা থেকে বেরিয়ে যাবেন। ইভেন কি নিজের ইচ্ছা মতন আপনি চেঞ্জেসও করতে পারবেন। আপনি যখন মেডিটেশন করবেন না, আপনি ধীরে 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 সূক্ষ্ম এনার্জিগুলোকে বুঝতে পারবেন। আরেকটু আপার স্টেজে চলে গেলেন, আপনি সূক্ষ্ম এনার্জিগুলোকে চিনতে পারবেন। বুঝতে পারা চিনতে পারা কিন্তু আলাদা। আরেকটু আপার লেভেলে গেলেন, সূক্ষ্ম এনার্জিগুলোকে আপনি মানে ফিল করে আরো কাছাকাছি অনুভব করতে পারবেন। আর একটু ডিপ স্টেজে গেলেন, এনার্জিকে চেঞ্জ পর্যন্ত করতে পারবেন। বহুত কিছু হয়, যেটা বললাম না, ভেতরে যে বসে আছে আমার আপনার ভেতরে, সে আত্মা হোক কি এনার্জি হোক, হেভি পাওয়ারফুল। যে কোনো পরিস্থিতিকে সেকেন্ডে খতম করার ক্ষমতা রাখে। ভালো কথা, শিবরাত্রি আসছে আর 2 দিন পর। শিবরাত্রিতে কেন আসে জানেন? শিবের পুজোতে সমস্ত পয়জনাস ফুলগুলো কেন ইউজ করা হয়? ভালো ফুল কেন ইউজ করা হয় না? যাকে আমরা ভাবি শিব, সাপ আছে, জটা আছে, বাঘছাল পরে আছে, রুদ্রাক্ষের মালা গায়ে ভস্ম মেখে আছে, সে কিন্তু শিব নয়। তার নাম হচ্ছে শঙ্কর। আর যে শিব, সে কিন্তু আলাদা। ব্রহ্ম দেবতায় নমঃ, বিষ্ণু দেবতায় নমঃ, কিন্তু শিবের ক্ষেত্রে বলা হয় শিব পরমাত্মায় নমঃ। দেবতা বলা হয় না, কারণ শিব হচ্ছেন পরমাত্মা। এবং যে লিঙ্গ, দর্শকরা একটু কনফিউজ হয়ে যেতে পারে, এখানে বলি, দেখুন শাস্ত্রেও যদি পড়েন তাহলে দেখবেন সেখানে দুটো কনসেপ্ট হচ্ছে, একটা হচ্ছে শিব, একটা হচ্ছে সদাশিব। তো জেনারেলি কিন্তু সদাশিবকে একটা নিরাকার ব্রহ্ম, একটা একটা নিরাকার স্বরূপেই কিন্তু মানা হয় সদাশিবকে, ঠিক আছে? আর সব থেকে বড় জিনিস, আপনি দেখুন শিব মেডিটেশন করছে, গভীর ধ্যানে মগ্ন, মানে শঙ্কর, যেটা শঙ্কর, হ্যাঁ, যে ছবিটা তো দেখবেন উনিও সবসময় ধ্যান কিন্তু নাম করছে। জপ করছেন। তো উনি কার নাম জপ করছেন সেটাও দেখতে হবে, সেটাও কখনো বুঝতে হবে। বলা হয় না শঙ্কর মন্দির, সবসময় শিব মন্দির বলা হয়। আর যেখানেই দেখবেন আপনি মূর্তিটা পাবেন, তার ঠিক সামনেই আপনি দেখতে পাবেন একটা শিবলিঙ্গ রয়েছে। সবার প্রথমে দাপর যুগে স্টার্টিং এ শিবলিঙ্গটা কিরকম ছিল জানেন? আর শিবলিঙ্গটা এরকম ছিল না, ল্যাভিটেট করতো। সোমনাথে বিক্রমাদিত্য যেটা প্রথম স্থাপন করেছিলেন, সেটা ল্যাভিটেট করতো, মাটির থেকে ম্যাগনেটিক লেভিটেশন, হ্যাঁ। হাওয়াতে থাকতো পুরো। এবং তার চেহারাটা নেক্সট পরের ভিডিওতে বলবো আপনাদের। সবই একসাথে বলে দিলে ব্যাপারটা ভালো হবে না, এক এক করে তো বলতে হবে। তো লিঙ্গ মানে হচ্ছে চিহ্ন, শিবের যে চিহ্ন, ঠিক ওখানে আছে? দেখবেন শিবলিঙ্গতে ওখানে- তিনটে এরকম লাইন থাকে, হ্যাঁ, মানে ত্রিকালদর্শিনী, 3 কাল দেখতে পান। 3 লোকের যে নাথ, ওই জন্য ত্রিলোকীনাথ বলা হয়। আর তার ঠিক মাঝখানে দেখবেন একটা গোল বটম থাকে, একটা জ্যোতির্বিন্দু থাকে। অ্যাকচুয়ালি এটা পুরুষ এবং প্রকৃতির একটা শক্তির সমাগম, সমাগম, ঠিক আছে? মানে যেখানে কনসিয়াসনেস প্রবেশ করছে এনার্জির মধ্যে, সেই থেকেই কিন্তু আমাদের সৃষ্টি। যেমন আপনার যে চক্র যখন ধীরে ধীরে পেছন দিক থেকে অ্যাক্টিভ হতে 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 ফাইনালি গিয়ে সহস্রারে যায়, এবং এখানে পদ্ম ফুল আছে, এগুলো আপনি খালি চোখে কিছুই দেখতে পাবেন না, কিন্তু মেডিটেশন এগুলো সব আপনি বুঝতে পারবেন, ফিল করতে পারবেন। অ্যাস্ট্রাল ট্রাভেল, আপনি এই শরীরটা নিয়ে কতদূর যাবেন? বিদেশ যেতে গেলে ভিসা লাগবে, পাসপোর্ট লাগবে, কিন্তু সিলভার কর্ড যেটা আমাদের নাভি থেকে জুড়ে থাকে, সেইখান থেকে আপনি সেকেন্ডে যদি অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারেন, এর জন্য প্রপার ট্রেনিং চাই, প্রপার গাইডেন্স চাই। আপনি যে কোনো জায়গায় ফিজিক্যালি যেমন দেখতে পাচ্ছি চারিদিকটা, ওরকম আপনি দেখতে পাবেন, কিন্তু আপনাকে কেউ দেখতে পাবে না। এটাকে অ্যাস্ট্রাল ট্রাভেল বলা হয়। বহুত কিছু জিনিস ধীরে 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 আমরা ডিসক্লোজ করব। তো আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আজকে যে লাইভটা করেছিলাম, ওটা ভেবেছিলাম লাইভেই বলবো এই কথাগুলো, কিন্তু লাইভের ভিডিওটা খুব একটা ভালো আসেনি, ঠিক আছে? প্রচন্ড জেনুইন নয়েস এসেছিল, হোয়াইট নয়েস নয়। ওই জন্য ভিডিওটা আমরা চ্যানেল থেকে ডিলিট করে দিই। তো আপনারা থাকুন, আপনাদের যদি কোনো কোয়ারিজ থাকে এই চ্যানেলে কমেন্ট সেকশনে আপনারা কোশ্চেন করতে পারেন। আমাদের সেই কোশ্চেনের অ্যান্সার জানা থাকলে আমরা নিশ্চয়ই দেওয়ার চেষ্টা করব। আর সর্বোপরি পৃথিবীর ভিডিওর প্রথমেই যেটা বললাম, বাঁচুন নিজের জন্য, নিজেকে সময় দিন। তো আজকের ভিডিও আমরা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার কোনো একটা টপিক নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, নমস্কার।